ধরে নেওয়া হয় বাংলাদেশে এক যুগে কিডনি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন কিডনি রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি, কিন্তু এই ৩ কোটির মধ্যে ডায়ালাইসিসের প্রয়োজন হয় ৩ লাখ রোগীর, কিন্তু বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে ১ লাখ মানুষকে ডায়ালাইসিস সেবা দেয়া সম্ভব হচ্ছে। এই বাস্তবতাই আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় দিয়েছি কিডনি রোগ ও ডায়ালাইসিস সেবা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার রতন দাশগুপ্ত, বিভাগীয় প্রধান নেফ্রোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে স্যারের আরও একটি বড় পরিচয়, বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সমূহে ডায়ালাইসিস যে প্রজেক্ট আছে সেটির ডাইরেক্টর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ডায়ালাইসিস নিয়ে কিডনি রোগীদের এই বিষয়ে কথা বলতে গেলে আসলে খুব হতাশা কাজ করে, মানে যেই সমাধান আমার কাছে নেই বা আপনার কাছেও আসলে নেই। আমি তারপরে আপনার কাছে ডায়ালাইসিসের বিষয়ে যাবার আগে বাংলাদেশের কিডনি রোগীদের প্রেক্ষাপট বা বাস্তবতা এখন কেমন সেটি আগে জানতে চাই। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষের 20% মতো কিডনি রোগে ভুগছে, কোনো না কোনো প্যাটার্নে কিডনি। এর মধ্যে 1 to 2% ডায়ালাইসিস পেশেন্ট আছে। সেই হিসাবে আমাদের ডায়ালাইসিস লাগবে এই ধরনের পেশেন্টের সংখ্যা প্রায় 3 লাখের মতো, এবং প্রত্যেক বছর 40 থেকে 50 হাজার নতুন লোক এর সাথে যুক্ত হচ্ছে, ডায়ালাইসিস সেবা লাগবে এই ধরনের। কারা ডায়ালাইসিস নিতে পারছে এবং কারা পারছে না, তার বাস্তবতাটা কীরকম? এখানে প্রথম হলো যে ডায়ালাইসিস সেবা কাদের লাগতেছে। কিডনি রোগের যখন অ্যাবসোলিউটলি কিডনি ফাংশন একদম খারাপ অবস্থায় থাকে, যেমন আমাদের বলে জিএফআর 10%-এর নিচে থাকে, 10 ml এর নিচে থাকে, তখনই সাধারণত ডায়ালাইসিস সেবা লাগে। ডায়ালাইসিসের বিকল্প আছে দুই রকম। ডায়ালাইসিস আবার দুই ধরনের হতে পারে। একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, একটা পেটে আমাদের ফ্লুইড দিয়ে ডায়ালাইসিস করা হয়েছে, সেটা আমাদের দেশে বেশি জনপ্রিয় হয় নাই, অনেক দেশে জনপ্রিয়। আরেকটা হলো মেশিনের মাধ্যমে রক্তের ডায়ালাইসিস। আরেকটা বিকল্প হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন। তো কিডনি ট্রান্সপ্লান্টেশন আমাদের আস্তে আস্তে চলছে, হয়তো একটু উন্নতি হচ্ছে। ডায়ালাইসিস সেবা আমাদের চলছে, কিন্তু অন্য দেশের তুলনায় আমরা অত বেশি কোয়ালিটি বা পারস্পেক্টিভ আগাইতে পারি নাই, সেটা আমরা আগানোর চেষ্টা করতেছি। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ব্যাপারটাও আমাদের বেশি হয় নাই, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। যে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা ছাড়া, মানে যখন কিডনি ফেল হয়ে যায় ESRD পেশেন্টের, তখন ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন ছাড়া মৃত্যু অনিবার্য, অনেকটা ধরে নিতে হয়। কিন্তু আমরা যদি বলি যে একটি রোগীর কিডনি ডায়ালাইসিসের যখন প্রয়োজন হয়, সেই দিন থেকে কতদিন ডায়ালাইসিস শুরু করতে না পারলে বা গ্যাপ দিলে সে রোগী আসলে মারা যায়? আমাদের যে অভিজ্ঞতা, তাতে ডায়ালাইসিস সেবা যাদের লাগে ইমিডিয়েটলি, তা উইদিন 6 মান্থসের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যদি মিরাকেল না হয়। 6 মান্থসের মধ্যে মারা যায়? 6 মান্থ থেকে 1 বছরের মধ্যে ওরা মারা যায়। আচ্ছা স্যার, আপনি যেহেতু প্রজেক্ট ডাইরেক্টর, আপনার কাছে বাংলাদেশের চিত্রটা জানতে চাই যে কোন কোন জায়গায় কিভাবে সরকারিতে বিশেষ করে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে, বা বেসরকারির পরিস্থিতিও আপনি বলতে পারেন। এখানে আমাদের সরকারি বেসরকারি মিলে, আমাদের সরকারি লেভেলে এই মুহূর্তে ডায়ালাইসিস মেশিন আছে প্রায় 3000-এর মতো। পেশেন্টের সপ্তাহে 3 দিন করে ডায়ালাইসিস লাগে, এবং সেক্ষেত্রে আমরা 3000 মেশিন দিয়ে কতজন, বেশি বড় জোট আমরা 70-80 হাজার লোকে ডায়ালাইসিস দিতে পারি, যদি অপটিমাম 3 টাইমস সব দিনে 3 বার করে 3 সেশন ডায়ালাইসিস করতে পারি সপ্তাহে। হ্যাঁ। আর বেসরকারি 70,000 লোকে। বেসরকারি লেভেলও এখন আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু অত বেশি হয় নাই কখনো। যদি বড় বড় জেলা ডিভিশন শহরগুলোতে ডায়ালাইসিস সেবা আছে, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট শহরে এখনও ডায়ালাইসিস নাই। কিন্তু স্যার, আমি জানতে চাই যে সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের বা ডায়ালাইজারের সংখ্যা আসলে বেশি বেসরকারি হাসপাতালের থেকে। হ্যাঁ। কিন্তু সরকারিতে সবাই কত টাকায় এই সেবাটা নিতে পারে? এক এক জায়গায় এক এক রকম কিনা? এটা সরকারি যেটা নিয়ম আছে, সরকারি প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে প্রত্যেক সেশনের জন্য প্রায় 400 টাকা করে ধরা আছে, মানে 6 মাসের জন্য অনেকটা 20,000 টাকা জমা দিয়ে ডায়ালাইসিস করা যায়। আচ্ছা, এটার সাথে আর কি কি তাকে ব্যক্তিগতভাবে দিতে হয়, সেই টাকার খরচ কীরকম হয়? এইটার সাথে ব্যক্তিগত, মানে অনেক সময় সরকারি ইয়েতে কিছু ওষুধপত্র কিনতে হয়, কিন্তু বেশিরভাগই সরকারি নিয়মে আসার কথা, মাঝে মাঝে গ্যাপ হয়, যে ওইটা তো সরকারি সাপ্লাই চেনের ইয়েতে
প্রবলেমের জন্য হতে পারে, কিন্তু বেশিরভাগই আর কিছু লাগার কথা না আর কি। স্যার মানে জাতীয় কিডনি ইনস্টিটিউটে যে ডায়ালাইসিস সেবার যে পদ্ধতি, এটি আর সরকারি মেডিকেল কলেজ সমূহের বাস্তবতা কি একই পদ্ধতিতে চলে কিনা, না, নাকি এটা আলাদা? এখানে দুইটা জায়গায় স্যান্ড রোড মানে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে দুইটা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জাতীয় কিডনি ইনস্টিটিউট, দুইটাতে স্যান্ড রোডের আন্ডারে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপভাবে ডায়ালাইসিস সেবা বিদ্যমান আছে। এদের সিস্টেমটা আলাদা, যদি ওরা একটা নির্দিষ্ট পার্টিসিপেন্ট হলো, যেমন একটা পার্সেন্টেজ পেশেন্ট আমাদের হলো সরকারি রেটে তো 550 টাকা সম্ভবত রেটে ডায়ালাইসিস করতে পারে। এর বেশি নির্দিষ্ট রেটের যখন বাইরে যায় তাদেরকে বেসরকারি রেটে ডায়ালাইসিস করতে হয়। কিন্তু সরকারি এবং এই যে স্যান্ডোর্সের যে সিস্টেম, কার টাকা কম সরকারি হাসপাতালে? সরকারি হাসপাতালে কম। আচ্ছা, কিন্তু স্যার একটি কথা আপনার সাথে আমার আগেও কথা হয়েছে, যেটি বলছিলেন যে গুণগত মানসম্পন্ন ডায়ালাইসিস আমরা দিতে পারছি কিনা। তাহলে আন্তর্জাতিকভাবে যে ডায়ালাইসিসটা দেওয়া হয় সেটার মাপকাঠিটা কীরকম, আর বাংলাদেশে যেটা দিচ্ছি সেটার মান কেমন? হ্যাঁ, আমাদের দেশের হলো যে এখন আগে বলি আন্তর্জাতিক পর্যায়ে এখনকার ডায়ালাইসিস সিস্টেম কীরকম। ডায়ালাইসিস সেবা শুরু হয় অনেক আগে থেকে, সে 1950 সাল থেকে, কিন্তু আমাদের ডায়ালাইসিস বর্তমান যে অবস্থা, যেমন ইউরোপ বা অস্ট্রেলিয়া আমেরিকাতে এখন হোম ডায়ালাইসিস সিস্টেম চলে আসছে, এবং হোম ডায়ালাইসিস বাসায় নিজেরাই ডায়ালাইসিস করতে পারে অনেকটা মেডিকেল টেকনিশিয়ান হেল্প নিয়ে। আর আমাদের তো সেন্টারগুলোতে বেস করা থাকে। তারপরে এখন আবার ফার্দার ডায়ালাইসিস এখন আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেটা আমাদের গাড়ি টেকনোলজির মতো। আচ্ছা, হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির মতো ডায়ালাইসিস সেবার এখন আর চেঞ্জ হচ্ছে। আগের মডেল থেকে এখন হাই ভলিউম এইচডিএফ ট্রিটমেন্টস, যেটাতে মানুষের মর্টালিটি এবং কোয়ালিটি লাইফ অনেক বেশি বেড়ে যায়, মোর দেন 20% লাইফ। সেটির পদ্ধতিটা স্যার কীরকম একটু যদি বলেন? আগে নর্মাল কনভেনশনাল যে ডায়ালাইসিস সিস্টেম আছে, ওই সিস্টেমে শুধুমাত্র মেশিনের একটা নির্দিষ্ট ফ্লুইডের নির্দিষ্ট রেটে যে ডায়ালাইসিস করতে একটা সিস্টেম ওল্ড মডেলে। আর এখনকার যে প্রপোজ মডেল, সেই মডেলে এই নর্মাল ডায়ালাইসিস সিস্টেমের সাথে বাড়তি কিছু ফ্লুইড যোগ করে বেশি পরিমাণে, মনে করেন একজন লোকের শরীর থেকে 40 লিটার বাড়তি ফ্লুইড দিয়ে 40 লিটার বাড়তি ফ্লুইড যখন এক্সট্রাভাবে বের করা হয়, তখন বেশিরভাগ টক্সিনগুলো বের করা সম্ভব হয়। আচ্ছা, সেক্ষেত্রে মানুষের কোয়ালিটি অফ লাইফ এবং লাইফ স্প্যান অনেক বাড়ে। কিন্তু এটা গাড়ির মডেলের সাথে কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে? জাস্ট মানে গাড়ির মডেল মধ্যে আমি এটা কম্পেয়ার করতে চাচ্ছি, যে আমাদের গাড়ির মডেলে বর্তমানে আছে ওল্ড মডেলের যেটা পেট্রোল নির্ভর, মাঝখানে আছে হাইব্রিড পেট্রোল এবং ব্যাটারি সিস্টেম, মানে আপনি ওইটার এক্সাম্পল বলছেন। ইলেকট্রনিক সিস্টেম আছে, ইলেকট্রিক গাড়ি আছে। আমার ডায়ালাইসিস সিস্টেমে এখন ওল্ড মডেল থেকে চেঞ্জ হয়ে এখন হাইব্রিড মডেলে যে এইচডিএফ মডেলে চলে আসতেছে, যাতে কোয়ালিটি অফ লাইফ বাড়ে। তো সেটি কোন কোন দেশে এখন চলছে, বা সেগুলোর খরচ অনেক বেশি কিনা, বাংলাদেশে এটা আনা সম্ভব কিনা? এটা এখন অনেক জাপান এবং ইউরোপে 80% কেসে এখনও এইচডিএফ চালু করেছে ওরা, অন্য দেশে চলতেছে, চলে। বাংলাদেশে চালু করা সম্ভব, আমরা তো টেকনোলজিতে পিছিয়ে থাকার কোনো কারণ নাই, শুধু আমাদের ট্রেনিং লাগবে এই আর। কিন্তু এটা খরচের দিক থেকে কি বেশি কম এরকম কোনো ব্যাপার আছে? বেশি একটা ডিফারেন্স নাই, হয়তো 500 থেকে 1000 টাকা ডিফারেন্স হতে পারে এরকম। তাহলে তো এটা অবশ্যই বাংলাদেশে নিয়ে আসা উচিত। এটা নিয়ে কোনো কার্যক্রম কি শুরু হচ্ছে, বা সরকার ভাবছে, বা আমরা চেষ্টা করতেছি। আমরা যে নেক্সট সরকারের যে ডায়ালাইসিস সেন্টার স্থাপনে আমরা যে প্রকল্প আছে, আমাদের 40টা ডিস্ট্রিক্ট এবং আমার 15টা মেডিকেল কলেজে ডায়ালাইসিস সেন্টার, আমরা দেখি এটা একটু মডিফাইড বেশি সুবিধাজনক মেশিন আনা যায় কি না, এটা চেষ্টা করা হচ্ছে। তারপরও যেটা দেখা যায় টেন্ডার প্রক্রিয়া চলতেছে। আমার মনে হয় যে আমাদের মডিফাই আরও ডেভেলপড হওয়া উচিত সবার কাছে, কারণ আমাদের প্রেক্ষাপটে বর্তমান যেটা হচ্ছে, আমাদের যে ডায়ালাইসিস সেবা, আমরা কিন্তু বিদেশে ডায়ালাইসিস যারা নেয় তাদের লাইফ স্প্যান 10 বছর এভারেজ এমনি চলে, কিন্তু আমাদের স্টাডিতে দেখা যায় আমাদের দেশে আমরা 1-2 বছরের বেশি বাঁচছে না এভারেজ। স্যার, কিন্তু এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। তো একটা ফ্যাক্টরের মধ্যে একটা হলো তো আমাদের ডায়ালাইসিস কোয়ালিটি একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমাদের ডায়ালাইসিস যারা জড়িত, যা টেকনিশিয়ান, নার্স এবং ডাক্তারদের আরও ট্রেন করা দরকার কোয়ালিটি সার্ভিসের দিক থেকে। তারপরে আমাদের লোকজনের একটা নিউট্রিশন বড় একটা ফ্যাক্টর আমাদের মানুষদের। আমাদের দেশের ফসিলিটি একটা ধারণা আছে যে কিডনি রোগ হলে অমুক জিনিস খেতে পারবে না, এটা খেতে পারবে না,
মানে আমাদের নিউট্রিশনাল নলেজটা অনেক কম আছে, কম। যে কিসে প্রোটিন বেশি আছে, কিসে প্রোটিন নেই, কোন প্রোটিনটা খারাপ, সেটা প্রোটিনের কতটুকু পরিমাণ আমরা খেতে পারবো সেটা নিয়ে আমাদের ধারণা কম আছে। আমাদের ন্যাশনাল এবং আমাদের ফুড প্রসেসিংটাও আমাদের জন্য সমস্যা। আমরা যেভাবে রান্না করি বা রান্না পরিবেশন করি সেগুলোটা কিন্তু আমরা ব্যালেন্স ডায়েট হিসাব করে করি না কোনো সময়। তার প্রসেস করতে আমরা অ্যাক্সেস ফ্রাই করি বা অ্যাক্সেস তেল ইউজ করি, সেগুলা কিন্তু আমাদের জন্য টক্সিক। আবার আমরা কার্বোহাইড্রেট বেস খাই। যখন আমরা ভেজিটেবল রান্না করি তা আমরা 1-1.5 ঘন্টা করে রান্না করি ভেজিটেবল। আর যারা যেসব দেশে দেখা যায় ভেজিটেবল শুধুমাত্র স্টিম করে খেয়ে ফেলে, তাদের লাইফ স্প্যান দেখেন, জাপান কিংবা মেডিটেরিয়ান ডায়েটে দেখেন, তাদের লাইফ স্প্যানে ওদেরকে 100 ক্রস করা কোনো ব্যাপার না বটে। কিন্তু আমরা 70 করে আটকে যাচ্ছি সবসময় এইসব কারণে, ডায়েটারি ফ্যাক্টরের কারণে। তো আমাদের অ্যাভারেজ মানুষের জন্য প্রোটিন ডিফিসিয়েন্ট থাকে। কিডনির রোগ হয় যখন মানুষের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে প্রোটিন কম খেতে হবে। আসলে আমরা প্রথম থেকে নর্মাল অবস্থায় প্রোটিন কম খেয়ে আসছি, যখন আরও প্রোটিন কম খাই তখন আরও নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি পড়ে। যখন ডায়ালাইসিস দরকার হয় তখন আর এই প্রোটিনে আমাদের শরীর কন্টিনিউ করতে পারে না। যেন আমরা যে একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের নর্মাল কন্ডিশনে একজন লোকের 1 গ্রাম প্রোটিন খাওয়া পার কেজি বডি ওয়েটে একদিন ডেইলি খাওয়া দরকার 1 গ্রাম। 60 কেজি যদি একজন মানুষ হয় বা 70 কেজি ধরেন, 70 গ্রাম প্রোটিন দরকার। আচ্ছা, কারণ 70 গ্রাম প্রোটিন কিসে হবে সেটার হিসাব আমাদের কারোর কাছে নাই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকজনের কাছে নাই। স্যার খাবারের প্রসঙ্গে আমরা আরও বিস্তারিত কথা বলতে চাই। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরোগ্য নিকেতন। অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, যে বিষয়টি বলছিলেন যে কিডনির রোগ নিয়ে বা ডায়ালাইসিস নিয়ে আমরা যতজনের সাথে কথা বলেছি, এই ডায়েটারি হ্যাবিটের ইস্যুটা আসলে তুলনামূলকভাবে কম আসে, যেহেতু আপনি আজকে বিস্তারিত বিরতির আগে বলছিলেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের যে প্রজেক্টের আন্ডারে যত জায়গায় ডায়ালাইসিস দেয়া হয় সেখানে নিউট্রিশনিস্টকে দিয়ে মানে এই যে বডি ওয়েট অনুযায়ী তাদেরকে নিউট্রিশন ভ্যালু বোঝানো বা তারা কি খাবে খাবে না, এটি আসলে করা হয় কি না? এটা আমাদের নেফ্রোলজিস্টরা এখন করার চেষ্টা করতেছেন সবাই মিলে, যে এটা ডায়েটারি প্যাটার্ন কীভাবে ইমপ্রুভ করা যায়। সবাই কিডনির মানে সবার মধ্যে এটা নলেজটা জানার এটা শুধু কিডনি মানে নিউট্রিশনিস্ট দিয়ে হবে না, ন্যাশনাল বেসে। কারণ এটা শুরু হয় ছোট থেকেই প্রোটিনের ঘাটতি শুরু হয়, সেখান থেকে এটা চেঞ্জ করে আসতেই হবে। যখন মানুষের যে জেনারেল যে ধারণা ছোটো কিডনি রোগ হলে প্রোটিন খেতে পারবে না, আসলে কতটুকু প্রোটিন খেতে পারবে না। আমরা যে নর্মাল কন্ডিশন আপনাকে বলছিলাম যে 1 গ্রাম পার কেজি নর্মাল কন্ডিশনে, কিডনি রোগ হলে আমরা 0.8 গ্রাম হয়, তাহলে 70 থেকে বলে 56 এরকম 50-এর বেশি থাকে। তো সেই প্রোটিন তো আমরা খাই না, মানে নর্মাল কন্ডিশনে তো আমরা 50 গ্রাম প্রোটিন খাই না ডেইলি। সেটাই, মানে আমার শরীর আগেই ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ডায়ালাইসিস নেবার সময় আরও যেখানে প্রয়োজনীয়তা সেখানে আমরা নিতে পারছি না, আরও কমাই দিচ্ছি। কিন্তু তারপরেও স্যার, যেহেতু নিউট্রিশনিস্টরা এই বিষয় নিয়ে কাজ করে, তাদেরকে যোগ করলে আসলে একটু বেনিফিট হয় কিনা? তো অবশ্যই হেল্প করতে পারে যাদের নিউট্রিশনিস্ট। কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে তো আসলে এই নিউট্রিশনিস্টদের কোনো আলাদা পদ নাই সেভাবে। না, আমাদের সরকারি হসপিটালগুলোতে নিউট্রিশনের পোস্ট আছে, কিন্তু তারা নিউট্রিশনিস্টের কাজ করে না, অন্য কাজ করে। যেমন স্যার, যেমন কেউ আছে যে কিচেনের যে তদারকি করে, নিউট্রিশন না করে, ওদের মানে অ্যাপ্রোপ্রিয়েটলি পেশেন্ট ওরিয়েন্টেড, মানে ওদের সংখ্যা এত কম যে ওরা মানে অনেক কাজ করতে গিয়ে মূল কাজটা করতে পারতেছে না। সংখ্যা এত কম পোস্টিং আছে যে তাদের জন্য আলাদা প্রত্যেক পেশেন্ট বেস নিউট্রিশন সার্ভিস দেওয়া কঠিন। মানে এদেরকে নিউট্রিশনাল বেসরকারিতে দেয়া হচ্ছে। বেসরকারি লোকজন আছে, আমাদের সরকারি লেভেলে নিউট্রিশন এবং কাউন্সিলার দরকার, যে প্রত্যেকটা একটা রুগীদের কাউন্সিলার পদ তৈরি করে যারা এটা বোঝানোর চেষ্টা করে। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে বেসরকারিতে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ডায়ালাইসিসের খরচ, আর সরকারিতে আপনারা আসলে কত টাকা ভর্তুকি দিচ্ছেন এক একজনের পিছনে একবার ডায়ালাইসিসের ক্ষেত্রে? হ্যাঁ, একটা বেসরকারি লেভেলে ডায়ালাইসিস শুরু হয় 3000 থেকে 6000 টাকা পর্যন্ত। আচ্ছা,
পার সেশন, 4 ঘন্টা সেশনের জন্য 6,000 টাকা, বেসরকারি 3 থেকে 6,000 টাকা লাগে পার সেশন ডায়ালিসিস। সরকারি ক্ষেত্রে ডায়ালাইসিসে শুধু সরকারি ভর্তুকি দেয় প্রায় 1,500 থেকে 2,000 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে সরকার নেয় 400 থেকে 500 টাকা। তার মানে এটা 2,000 টাকাতে ডায়ালাইসিসটা করা সম্ভব। মানে সেই জায়গাতে বেসরকারি ডায়ালিসিস সম্ভব এইভাবে যে সরকারি যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার, কারেন্ট বিল এগুলা যদি আমরা না ইনক্লুড না করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসরকারিতে এগুলো ইনক্লুড করতে হবে না। তার মানে বেসরকারিতেও যে অনেক বেশি লাভ করে ব্যাপারটা এরকম না ডায়ালাইসিসের ক্ষেত্রে। কিন্তু স্যার আমি যদি বলি যে বেসরকারি হাসপাতাল আর সরকারি হাসপাতালের ডায়ালাইসিসকে যদি আমরা কম্পেয়ার করি, আপনি হয়তো এখানে 2,000 টাকায় দিচ্ছেন, ওখানে 3 থেকে 6,000 টাকা পর্যন্ত পড়ছে, মানে গুণগত দিক থেকে কারা ভালো ডায়ালাইসিস দিচ্ছে? আর সব বেসরকারি হসপিটাল ভালো ডায়ালাইসিস দিচ্ছে এরকম না, কিন্তু স্ট্যান্ডার্ড হসপিটালগুলো যেগুলো যে আপনি দুটো নিতে পারেন, আজগর আলী কিংবা স্কোয়াড, ইউনাইটেড, ওরা মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো ডায়ালাইসিস দিচ্ছে। সরকারি লেভেলের সমস্যাটা মাল্টিফ্যাক্টোরিয়াল, যেরকম একটা হলো পেশেন্টের অনেক লোড থাকে, যে স্টাফ অনেক কম থাকে, মানে 2টা মেশিনের সাথে একজন নার্স দরকার। আচ্ছা, সেখানে যদি 5টা মেশিনের সাথে একজন নার্স দেন বা 10টা মেশিনের জন্য একজন নার্স থাকে, মানে 10টা মেশিন, তখন সে কীভাবে কোয়ালিটি সার্ভিস দিবে? মানে সেই কোয়ালিটি সার্ভিস দিতে চাইলে কোন কোন কারণে আসলে নার্সকে ওই সময় দরকার? আমি হ্যাঁ, একটা হলো প্রত্যেকটা একজন পেশেন্টের আইডিয়াল ডায়ালিসিস দিতে 2টা পেশেন্টের জন্য একজন নার্স দরকারই হয়, তার পুরোটা কন্ট্রোল করার জন্য। আবার নার্সদেরও নলেজ নাই, মানে ট্রেনিং নাই। আমাদের হলো সরকারি ক্ষেত্রে নার্সদেরও বা টেকনিশিয়ানদের অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং নাই। বিদেশে যেরকম যে ডায়ালাইসিস নার্স হতে হলে তাকে একটা অন্তত 6 থেকে 1 বছরের কোর্স করতে হবে। আচ্ছা, এবং ডায়ালাইসিস নার্স সার্টিফাইড হতে হবে। আমরা কিন্তু ওরকম ট্রেনিং দিতে পারি নাই কাউকে, ওরকম সার্টিফাইড নার্সও আমাদের নাই। নাই। আমরা এমনি একজন নার্সকে নিয়ে এসে ওই কাজে লাগাচ্ছি। ট্রেন করে দেখে যে এটা নার্সের জাস্ট মেশিন অপারেট করতে পারে। আচ্ছা, এবং হচ্ছে যে ওই মেশিন অপারেট করতে গিয়ে রোগীর কোনো ক্ষতি হলে বা খারাপ পরিস্থিতি হলে সেই নার্স কিছু করতে পারে না রিকভারি ক্ষেত্রে? তাদের তো এটাতে সাথে ডাক্তার থাকে, ডাক্তাররা করতে পারে, কিন্তু ওরকম যে ডায়ালাইসিসের অ্যাপ্রোপ্রিয়েট নলেজ তাদের কাছে নাই, যে শুধু মেশিন চালানো ছাড়া আর কিডনি রোগ সম্বন্ধে ওদের ধারণা নেই। একই সঙ্গে ডাক্তারেরও সংকট আছে কিনা, বা কাউন্সিলর, বা আরো কি কি লাগে একটা ডায়ালাইসিস সেন্টারে? ডায়ালিসিস সেন্টারে লাগে ডাক্তার তো লাগবে, নেফ্রোলজিস্ট, তারপরে মেডিকেল অফিসার ট্রেন লাগে, নার্স লাগে, টেকনিশিয়ান লাগে। এইসবগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং না হলে সম্ভব নয়। তার মানে আপনি বলছেন যে গুণগত মান সেভাবে দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রেক্ষাপট আছে, বাস্তবতা, যে কারণে আসলে দিতে পারছেন না। আর ডায়ালাইসিসের সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের সেবা এটা কত দূর পর্যন্ত বিস্তৃত হলো, বা কত জায়গায় আপনাদের দেওয়ার ইচ্ছা? আমাদের ইচ্ছা হলো সারা বাংলাদেশে অন্তত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যেন ডায়ালাইসিস থাকে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্ল্যান করা আছে যে আমাদের প্রজেক্ট এবং আরেকটা প্রজেক্ট আছে, সব মিলিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন ডায়ালাইসিস থাকে সেটার ব্যবস্থা সরকারের পরিকল্পনায় আছে। আমাদের যে আমার কথা বলে আমাদের প্রজেক্টের আন্ডারে আমরা 15টা মেডিকেল কলেজ এবং 44টা ডিস্ট্রিক্টে ডায়ালাইসিস সেবা তৈরি করার পরিকল্পনা আছে, যেটা কার্যক্রম চলমান আছে। এটা আশা করি আমাদের প্রজেক্টের মেয়াদ হলো 2025 সালের জুন পর্যন্ত। এর মধ্যে সেবা চালু করার পরিকল্পনা আছে, যেটা বাকিটা বাস্তবায়ন পর্যায়ে দেখা যাবে। এই পর্যন্ত এখন এই 44টা ডিস্ট্রিক্ট এবং 15টা মেডিকেল কলেজ সব জায়গা এবং রেডি করা আছে। এখন শুধু মেশিন এবং জনবল দরকার। জনবলও আমাদের প্রক্রিয়াধীন আছে। জনবল যদি ঠিকমতো যথাসময়ে পাওয়া যায়, গভর্নমেন্টের প্রক্রিয়াটা একটা লেংদি হয়, কিন্তু তাড়াতাড়ি যে জনবল পায়, ট্রেনিং দেওয়া হয়, তাহলে আশা করি 2025 চালু করা যাইতে পারে। মানে সব জেলাতে করতে পারবেন? সব জেলাতে, মানে আমাদের আন্ডারে এখন 44টা ডিস্ট্রিক্ট এবং 15টা মেডিকেল কলেজে চালু করা সম্ভব। বেসরকারি হাসপাতাল যারা ডায়ালাইসিস সেন্টার খুলতে চায়, মানে সেখানে আগে হাসপাতালের অনুমোদন নেওয়া লাগে, মানে এটা কি এক ধরনের জটিলতা কিনা, বা এটি আরও সহজ করলে কি আরও অনেক মানুষ যারা বেনেভোলেন্ট বা যারা একটু টাকা পয়সা খরচ করতে চায়, দান করতে চায়, তারা কি আরও সহজে সেন্টারগুলো খুলতে পারে কিনা? মানে এখানে বাধাটা কেন? ডায়ালাইসিস সেন্টারে সহজ করার কোনো উপায় নেই। মানে একটা হলো যে আপনাকে নিয়মের মধ্যে তো আসতেই হবে।
একটা তো ইচ্ছা করলে ডায়ালিসিস সেন্টার করলাম, কোয়ালিটি মেনটেন করলেন না, সেটা নিয়ম না হলে তো রেজিস্ট্রেশন করলে লাভ নেই, সেটা করে চালানো যাবে না, তাহলে সরকারের নিয়মের মধ্যেই আসতে হবে। এখন যেটা বেসরকারি পর্যায়ে আরও করা যায়, একটা হলো ডায়ালিসিস সেন্টার চ্যারিটি করা যায়, তো বিভিন্ন দেশে এরকম আছে ডায়ালিসিস সেন্টার। আগে বেশিরভাগ দেশের তো এই সেবাগুলো সাধারণত ইন্স্যুরেন্সের আওতাধীন থাকাতে পেশেন্টের কোনো সমস্যা হয় না। তো আমাদের তো আউট অফ পকেট মানি যেতে হয়, সেক্ষেত্রে আমাদের ডায়ালিসিস সেবাটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং অন্যান্য দেশে আছে যে শুধু ইয়েটাও না, পেশেন্টকে বাসা থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে, ডায়ালিসিস পেশেন্টকে ডায়ালিসিস করে চলে যায়। আমাদের দেশে তো পেশেন্টকে নিজের লোকজন নিয়ে আসতে একজন অ্যাটেন্ডেন্স লাগে, সেখানে তো অ্যাটেন্ডেন্সের পুরো দিন শেষ। কিন্তু স্যার আমি একটি বিষয় জানতে চাই, এই যে পেরিটোনিয়াল ডায়ালিসিস নিতে গিয়ে তার যে খরচ, মানুষের খরচ, যিনি আসছেন তার একটা সময় ক্ষেপণ সহ, মানে উনি কর্মহীন হয়ে পড়ছেন আর কি। কিন্তু আমরা বিদেশের প্রেক্ষাপটে দেখি যে উনি ডায়ালিসিস করতে করতে নিজের সব কাজও আসলে করছেন। বাংলাদেশের সরকারি পর্যায়ে এই হেমোডায়ালাইসিসকে কেন জনপ্রিয় করা হচ্ছে না? যে ব্যক্তি যদি নিজে নাও করে, মানে আপনারা এটাকে উৎসাহিত করছেন না কেন? আমরা উৎসাহিত করতেছি না এরকম না, আমরা তো সব হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিসকেও আমরা উৎসাহিত করতেছি, কিন্তু আমাদের পেশেন্টের মেন্টাল প্যাটার্নটা একটা ডিফারেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে, কারণ ওটা বেশিরভাগ নিজেই করতে হয়, সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়। কিন্তু আমরা সবাই সেলফ ডিপেন্ডেন্ট হতে পছন্দ করি না, অনেক ক্ষেত্রে দেখা গেছে মেডিকেল পারস্পেক্টিভতে সেলফ ডিপেন্ডেন্সি থাকে না, ক্লিনলিনেস বা নিজের কেয়ার নিজের করার মতো ক্ষমতা থাকে না বেশিরভাগ মানুষের, আমরা একটু অন্যজনের উপর ডিপেন্ডেন্ট থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়ায় আর কি। কিন্তু আমাদের দেশে তো সবগুলো আমরা চেষ্টা করা হচ্ছে, কিন্তু আগানো একটু স্লো হচ্ছে আর কি সব কিছু। মানে মানুষ আগ্রহ পাচ্ছে না বা করতে চায় না বলে আপনারা পারছেন না আর কি। এটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে মানুষ করতে আগ্রহ প্রকাশ করতেন, আর এই ব্যাপারে আমাদের দেশে একটু নেগেটিভ প্রচারণা আছে যে নিজে নিজে করতে হয়, তো যেটা অলস, এই জন্য অনেকে আগ্রহী থাকে না। আবার ইনফেকশানে একটা ভয় থাকে, আসলে ইনফেকশান দুইটাতেই হয়, রক্তের ডায়ালাইসিস হয় এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তার মানে আমি ভুল বলেছি, মানে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটাই তো আসলে ঘরে বসে দিতে হয়। ঘরে বসে। আচ্ছা, মানে সেটি দেওয়ার ব্যাপারে আগ্রহ আসলে মানুষের কম। স্যার আমরা আসবো, আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার রতন দাস, আপনার কাছে জানি যে এত কম টাকাতে ডায়ালাইসিস সেবা দেবার পরেও কত সংখ্যক মানুষ মাঝপথে পিছলে পড়ছে বা আসলে ডায়ালাইসিস কন্টিনিউ করতে পারছে না, এবং পরিণতি কি ঘটছে? এই ক্ষেত্রে আমার একটা স্টাডি আছে, আমি সোহরাওয়ার্দী হসপিটালে একটা স্টাডি দেখছি। আমরা যদি সরকারি রেটে 400 টাকা করে ধরে নেই, সেই ক্ষেত্রে ডায়ালাইসিস দিতে যে খরচ, এটা অনেকটা ডায়ালাইসিসের যত দরকার সরকারি রেটে, মানে পার্সোনাল টোটাল কস্টের থেকে কমেই অনেকটা বিনা পয়সার ক্ষেত্রে ধরে নেওয়া যায় 400 টাকা, 1200 টাকা 3 বার দিলে। হ্যাঁ, সেক্ষেত্রে কমে, কিন্তু মানুষ করতে পারে না। আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রায় 50%-এর বেশি লোক মাঝখানে আসে না, কারণ হলো যে তার ট্রান্সপোর্ট খরচ একটা বড় সমস্যা। আপনি যদি মনে করেন যদি একজন ভোলা থেকে একটা রুগী ঢাকা থেকে এসে ডায়ালাইসিস করা অসম্ভব, এমনকি ইভেন নরসিংদী থেকে ঢাকা এসে ডায়ালাইসিস করা অসম্ভব, কারণ কস্ট। হ্যাঁ, 3 বার সপ্তাহে 3 বার আসার যাওয়ার সময় একটা ফ্যাক্টর, তার অ্যাটেন্ডেন্স একটা ফ্যাক্টর, কারণ অ্যাটেন্ডেন্সটা প্রথমে 1 সপ্তাহ, বড় জোর 1 মাস কন্টিনিউ করে, তারপরে সে ওর সাথে আসতে চায় না। আর কি কি ফ্যাক্টর স্যার? তারপরে মানি ফ্যাক্টর, এখানে যে ট্রান্সপোর্টের মানি একটা বড় ফ্যাক্টর যাচ্ছে। তারপরে আমাদের অনিশ্চয়তা যে এটা কন্টিনিউ করলে বিদেশে যেরকম 10 বছর কোনো ম্যাটার না ডায়ালাইসিস করে। মানে এই 10 বছরের প্যারামিটারটা আপনি কিভাবে বলছেন যে ডায়ালাইসিস এভারেজ লাইফ স্প্যান বিদেশের যে স্টাডি আছে, আমি ইউরোপে আমেরিকা, কিন্তু তার মানে কি এই যে ডায়ালাইসিস করতে করতেও মারা যাচ্ছে? না, আমি বলছি যে মারা যাত তো সবাই যাবে, কেউ সবাই আমরা যে ভালো সেটার জন্য না, ডায়ালাইসিস করে লাইফ স্প্যান যারা বিদেশে ডায়ালাইসিস করে কিডনি রোগী, তাদের অ্যাভারেজ লাইফ স্প্যান 10 ইয়ার্স, এবং কোয়ালিটি অফ লাইফে আপনি কোনো ডিফারেন্স করার উপায় নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটি অফ লাইফ খারাপ, নর্মাল ফাংশন করতে পারতেছে না, কর্মহীন হচ্ছে, একজন অ্যাসিস্ট্যান্ট লাগতেছে, সাথে লাইফ স্প্যানও বেশি দিন না,
2-3 বছর। মানে এই বাস্তবতাটাকে এমন যে একটা অ্যাফ্লুয়েন্ট পরিবারের কেউ যদি হয় তার সাথেও আসলে অ্যাটেন্ডেন্ট না আসা বা লাইফ স্প্যান না বাড়া, বাস্তবতা তো একই রকম। বাস্তবতা একই রকম, কিন্তু কোয়ালিটি যেরকম ডায়ালাইসিস দিলে অনেক, আপনি যদি ইউনাইটেড কিংবা স্কোয়ার হসপিটাল, বড় হসপিটাল কি আছে স্যার সেখানে বলেন তো, কেন সে ওখানে তো ওরা 3 সপ্তাহ ডায়ালাইসিস, নিউট্রিশন ফ্যাক্টর ওদের ভালো থাকে, যেহেতু অ্যাফ্লুয়েন্ট আছে তাদের যে নিউট্রিশন রিকভারি ভালো, তখন তারা ভালো লাইফ স্প্যান লিড করতে পারে। তো আমাদের সবার, আমরা তো শুধু ওই ক্ষেত্রটা আমরা চিন্তা করি না, আমরা তো বাংলাদেশের সবাই মানুষ একই রকম লাইফ স্প্যান লিড করুক। এখন আপনারা কি চিন্তা করছেন এই যে বাস্তবতা প্রেক্ষাপট, আর আরেকটা বিষয় মানে ড্রপ আউট হওয়ার রেটটা কীরকম, সেটা কি আপনার গবেষণায় এসেছিল কিনা? হ্যাঁ, ড্রপ আউটের মধ্যে আমি বলছি যে যারা অনেক সময় 50%-এর মধ্যে ড্রপ আউট হয় শুধু ফাইন্যান্সিয়াল কারণে। মানে কতদিনের মধ্যে এটা হয়? এটা উইদিন 6 মান্থে হয়। 6 মান্থসের মধ্যে 50% ড্রপ আউট হয়? ড্রপ আউট হয়, যে কারণ হলো যে ডিস্টেন্স অ্যান্ড হলো মানি ফ্যাক্টর, অ্যাটেন্ডেন্স ফ্যাক্টর একটা ফ্যাক্টর আছে। আর 50% যারা কন্টিনিউ করে যায় তারা কতদিনে ড্রপ আউট হয়? তারা বেশিরভাগে 30% লোক আমি বলছি যেটা লং টার্ম 1 বছরের বেশি কন্টিনিউ করে, এবং যারা কন্টিনিউ করে তারা যে কোনোভাবে কন্টিনিউ করার চেষ্টা করে আনটিল ডেথ। মানে 30% মানে টোটাল রোগীর তারা অনেক দিন পর্যন্ত বা দীর্ঘমেয়াদে, যতদিন বাঁচে ততদিনই কন্টিনিউ। এই যে যারা 30% দীর্ঘায়িত করতে পারলো বা দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস নিতে পারছে, তাদের অবস্থা আসলে কি হয়? তাদের অবস্থা যদি আমরা অ্যাডিকুয়েটলি ডায়ালাইসিস দিই, তাদের অবস্থা ভালোই থাকে। আমাদের দেশের রেকর্ডে হাইয়েস্ট লাইফ স্প্যান আছে 40-র উপরে। একজন ইয়াং মেয়ে ডায়ালাইসিস শুরু করছে, আমাদের রেকর্ডে হলো 40, ডায়ালাইসিস করে লাইফ 40 ইয়ার্স পার করছে, এরকম আছে। ও, ডায়ালাইসিস করতে করতে 40 ইয়ার্স পার করেছে? হ্যাঁ, আচ্ছা 40 ইয়ার্স ডায়ালাইসিস করছে, ও 15 বছরে শুরু করছে। আচ্ছা, সে কি জীবিত আছে? তো জীবিত আছে। কোথায় নিচ্ছে স্যার? এটা বঙ্গবন্ধুতে নিচ্ছে। বঙ্গবন্ধুতে নিচ্ছে। আচ্ছা, এরকম একজন লোক আছে, আর এক মেয়ে আছে। কিন্তু মূলত স্যার কোন বয়স থেকে আসলে কিডনি বিকলের ঘটনাগুলো বেশি ঘটে? কিডনি বিকলের ঘটনাটা আসলে ওল্ড এজ, আর মানে অ্যাবভ 50 এইজগুলোতে বেশি আছে। অ্যাভারেজ পেশেন্টকে 50-র উপরে থাকে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক রতন দাস, আপনার কাছে জানতে চাই যে এই যে মানুষের আয়ুষ্কাল বাড়ানো যাচ্ছে না আমাদের দেশের প্রেক্ষাপটে, মানে কোনো মতে সংখ্যা বাড়ানো এবং জেলাগুলো কাভার করা, এটি তো আসলে সরকারের টেন্ডেন্সি যাতে বেশি লোককে দেয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন মানে ডায়ালাইসিস দেবার ক্ষেত্রে আপনার কি বিকল্প কোনো চিন্তা করছেন, যেটি আসলে আরও কীভাবে চলা উচিত ভালোভাবে? আমরা শুধু সংখ্যা বাড়ানোর কথা বলতেছি না সরকারকে। সরকার তো সংখ্যা ম্যাটার না, কোয়ালিটি অফ ম্যাটার বটে। আমরা তো বলতেছি যে সংখ্যাটা মানুষের কাছে অ্যাক্সেসিবল করতে হবে, তাহলে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত অন্তত অ্যাক্সেসিবল করলে মানুষ প্রথমত অ্যাটেন্ড করতে পারবে। 2 নম্বর হলো কোয়ালিটি বাড়ানো, আমাদের ওদের সব স্টাফদের মধ্যে ট্রেনিং এবং আমরা কোয়ালিটির সার্ভিস বাড়াইতে পারি। এখানে একটা বড় ফ্যাক্টর ছিল ইনফেকশান, ডায়ালাইসিস পেশেন্টে ইনফেকশান একটা বড় সমস্যা। সেটার জন্য নতুন মেশিনগুলোতে ইনফেকশানের প্রিভেনশনের অনেক বেশি প্রটোকল আছে। আমরা নিজেরও আরও সচেতন হলে ইনফেকশান কমায় আরও ভালো হবে। থার্ড ফ্যাক্ট হলো নিউট্রিশনাল ফ্যাক্ট। নিউট্রিশন যদি আমরা আরও বেশি করে প্রচার করতে পারি, ডায়েটের ব্যাপারে যদি আরও বেশিভাবে কনসার্ন করতে পারি মানুষদেরকে, জেনারেল মানুষ থেকে কিডনি পেশেন্ট সবাইকে যদি নিউট্রিশন ব্যাপারে আরও সচেতন করতে পারি, তাহলে আমরা উন্নতি করতে পারবো অবশ্যই। আমরা শেষ বিষয় হিসেবে জানতে চাই যে একটি ব্যক্তির কিডনি বিকল হতে, মানে এই যে শুরু হয় কিডনি বিকল হওয়া, মানে ফাইনালি দুটি কিডনি বিকল হতে কতদিন সময় নেয়? কিন্তু তারপরে মানুষ কেন জানতে পারে বিকল হয় না? দুটো একসাথে হয়। দুইটা কিডনির অসুখ শুরু হয় দুইটার থেকে। আমাদের দেশে কিডনি রোগীর প্রধান কারণ এখন এই মুহূর্তে ডায়াবেটিস, 2 নম্বর ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, আর তারপরে কিডনি প্রদাহ, ইনফেকশান, আলাদা অন্য সমস্যা আছে। তো এটা সাধারণত যখন কিডনি বিকল হওয়া শুরু করে আস্তে আস্তে শুরু হয়। যখন কিডনি বিকল হওয়া শুরু করে সাধারণত বছরে 0.5 পর্যন্ত বাড়তে পারে যদি সব চিকিৎসা ঠিকমতো দেওয়া হয়।
এই ক্ষেত্রে বয়স যখন 50-এ শুরু হলে তার 0.5 করতে 8-9 আসতে অনেক বছর লাগে। যদি অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করে মিউটেশনটা থামানো সম্ভব অনেক ক্ষেত্রে। অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দিলে কিন্তু কিডনি রোগ ডায়ালাইসিস পর্যায়ে যায় না বেশিরভাগ অনেক ক্ষেত্রে। তো সে যদি আগেভাগে ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকমতো চিকিৎসা ডায়েট মেনটেন করে তাহলে কিডনি রোগ ডায়ালাইসিস প্রিভেন্ট করাও সম্ভব। না, আমাদের অসুবিধা হচ্ছে আমরা ওই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সেগুলো নিয়েও আসলে আমরা ওয়াকিবহাল না। মানে একই সঙ্গে যে আমার কিডনি কখন বিকল হয়ে যাচ্ছে সেটা আমি জানতে পারছি না। হ্যাঁ, সেইটা তো ওই জিনিসগুলো ডায়াবেটিস আমাদের দেশের প্যাটার্ন অনেক বেশি, কারণ হলে আমাদের ইনঅ্যাক্টিভিটি বেশি। আমরা কাজ করতে চাই না, বাসা থেকে রিক্সা ধরে, বাসা থেকে উপর থেকে ফোন করে রিক্সা ডাকি, তখন আমাদের রাস্তাঘাটে হাঁটার অভ্যাস নাই। কিন্তু কিডনি বিকলের ক্ষেত্রে ওষুধের ভূমিকাটাও অনেক বেশি কিনা? এই যে ওষুধের তো ভূমিকা আছে, ব্যবহার ওষুধের তো ভূমিকা আছে। মানে আমরা যে এখন আমাদের ফার্মেসি চালানোর কথা ফার্মেসিস্ট দিয়ে রেজিস্ট্রেশন ওইভাবে নেওয়া হয়, কিন্তু বাস্তবতা কি? কিছুই নাই, কোনো যোগ্যতা নাই। ওই যে মেশিন চালানোর মতো ক্লাস 5 অবস্থা। পাশের ওষুধের দোকান চালায় এবং চিকিৎসা দেয় এই রোগের, এই চিকিৎসা। মানুষের মধ্যে কিডনি রোগের ভয়াবহতা সচেতনতা সৃষ্টি করার জন্য গণমাধ্যম তো তার মতো করে কাজ করছে। এর বাইরে আসলে কতভাবে, মানে মনে করেন যে একজন ডায়াবেটিক পেশেন্ট কোনোদিন হাসপাতালে সে গেল, বা তার একটা চোখের কোনো সমস্যা হলো, বা তার উচ্চ রক্তচাপ আছে, তাকে প্রথম দিকেই ডায়ালাইসিসের বা কিডনি রোগের ভয়াবহতা জানানো, মানে এইটিও আসলে হয় কিনা? সেটা তো হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাউন্সিলিং এটা আসে, কিন্তু আমাদের হলো জনগণকে প্রথম থেকে লাইফস্টাইল, ডায়েট এগুলা সম্বন্ধে বেশি প্রপারলি জানানো দরকার। ব্যালেন্স ডায়েট কি এটা জানানো দরকার, এবং কুকিং প্রসেসটা সম্বন্ধে আসলে জানা যায়। আমরা ওভার কুকিং করে খাবার নষ্ট করছি কিনা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওভার কুকিং করে খাবার নষ্ট করি। তার আমাদের এক্সারসাইজ ডেইলি যে WHO রিকমেন্ডেড 10,000 স্টেপ হাঁটা, আমার তো মনে হয় বাংলাদেশের 99% লোক 10,000 স্টেপ হাঁটে না। হাঁটার জন্য পরিবেশও কম, কিন্তু মানসিকতাও কম। মানসিকতা। তাহলে ডায়েট, এক্সারসাইজ এগুলা উন্নতি করেন, নিউট্রিশন ফ্যাক্টর উন্নতি করলে আমাদের অনেকটা কমে যাবে। তারপরে রোগ হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেটা বেশি নজর দেওয়া উচিত। কিডনি রোগ প্রতিরোধ করা প্রথম দিকে নজর দেওয়া উচিত। ডায়ালিসিস সেবা যাদের লাগবে বা কিডনি সেবা, হসপিটাল সেবা লাগবে, তাদের জন্য সরকার ব্যবস্থা করবে। বা এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বেসরকারি সংস্থাগুলো রাখতে পারে। এখানে কিডনি রোগ যেহেতু আমাদের দেশে ভয়াবহ পর্যায়ে আছে এবং কষ্ট অনেক বেশি, সেক্ষেত্রে কোনো সোসাইটি বা অর্গানাইজেশন এরকম ওদেরকে হেল্পে আগে আসতে পারে, যে যারা কন্টিনিউ করতে পারতেছে না ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, তাদেরকে যে সাবসিডি দিতে পারে। যে গভর্নমেন্ট যে মাত্র গভর্নমেন্ট হয়তো সরকারি হসপিটালে যতটুকু লেভেলে সাবসিডি দিচ্ছে, যে 400 টাকা করে ডায়ালাইসিস করতেছে, বাকি লোকদেরকে যে কোনো অর্গানাইজেশন এরকম তৈরি হয় যে কিডনি রোগকে হেল্প করার জন্য ওদের অর্গানাইজেশন, যে তাদেরকে সাহায্য করবে, যে ডায়ালাইসিস যে ফ্রিটা, ডায়ালাইসিস বেসরকারি হোক সরকারি হোক, ডায়ালাইসিস ফ্রিটা তারা প্রোভাইড করবে। তাদেরকে ট্রান্সপোর্ট প্রোভাইড করবে, যে কিডনি রোগ হয়ে ডায়ালাইসিসের জন্য তারা ট্রান্সপোর্ট দেবে ফ্রি। মানে ডায়ালাইসিসের সেবা সরাসরি না দিয়ে আনুষঙ্গিক সেবাগুলো দিতে পারে। হ্যাঁ, যারা ট্রান্সপোর্ট দেবে, যে ডায়ালাইসিস পেশেন্টের জন্য আমরা ট্রান্সপোর্ট প্রোভাইড করবো, আরেকজন লোক লাগবে না। এই ক্যাম্পেইনটা আসলে কম স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা ডায়ালাইসিস বিষয়ে অনেক বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে জানলাম। আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। একজন ব্যক্তির যখন কিডনির ডায়ালাইসিস করা লাগে, তিনি এতটাই অসহায় হয়ে যান, যিনি অ্যাটেন্ডেন্ট তার সঙ্গে যান তিনিও আসলে 1 মাস পরে আগ্রহ হারিয়ে ফেলেন। কারণ প্রতি সপ্তাহে অন্তত 2বার বা 3বার তাকে 4 ঘন্টা করে শুধু ডায়ালাইসিসের সময় দেওয়া লাগে না, আসা যাওয়া তাকে নেওয়া পর্যন্ত আরও 8-10 ঘন্টার একটি ফিরিস্তি আসলে এখানে আছে। এই কারণে এই যে কিডনি রোগীরা এত যন্ত্রণার মধ্যে পড়ে যান শারীরিকভাবে এবং মানসিকভাবে, সে কারণে কিডনি রোগ যেন পরিবারের না হয়, সে কারণে কিডনি রোগ সম্পর্কে আরও তথ্য জানা এবং নিয়মিত শরীরচর্চা করা, ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করা এবং সামগ্রিকভাবে জীবনযাত্রায় পরিবর্তন প্রয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।